তো দেখো স্টুডেন্টস, আগের দিন আমরা বোর তত্ত্বের স্বীকার্যগুলো দেখেছিলাম। আজকে তার প্রয়োগ পড়বো, তার অ্যাপ্লিকেশন পড়বো বোর তত্ত্বের। তো বোর তত্ত্বের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কি কি পড়বো না, বোর তার স্বীকার্যের যে প্রুফ গুলো দিয়েছিল তার অ্যাপ্লিকেশনে দেখিয়ে দিয়েছিল। অর্থাৎ বোর কোনো একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তার রেডিয়াস অর্থাৎ তার ব্যাসার্ধ ক্যালকুলেশন করেছিল, তার এনার্জি ক্যালকুলেশন করেছিল, তার ভেলোসিটি ক্যালকুলেশন করেছিল। তো প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা এখানে দেখবো এবং দেখবো কিভাবে বোর তার ক্যালকুলেশনের মাধ্যমে রেডিয়াস, ভেলোসিটি, তার ইলেকট্রনের কি বললাম না এনার্জি, এই সমস্ত কিছু বোর তার প্রয়োগে দেখিয়েছিল। তো প্রত্যেকটা আমরা একে একে পড়বো। তো দেখো তোমরা একটুখানি, প্রথম যেটি পড়বো সেটা হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। অর্থাৎ ইলেকট্রন যদি এন তম যে কোনো কক্ষপথে থাকে, তো সেই নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের ডিস্টেন্স কত হবে, দূরত্ব কত হবে, সেটা বোর দেখিয়েছিল। তো দেখো আমরা এই প্রমাণটা এখন দেখবো। তো দেখো এখানে ছবিটাই দেখতে পাচ্ছ কি না, ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরছে আর ব্যাসার্ধের কক্ষপথে ধরো ঘুরছে, গোল গোল ঘুরছে, গোল গোল ঘুরছে। তা এখন এই ইলেকট্রনটা ঘুরছে কেন? কারণ হচ্ছে কেন ঘুরছে না, ইলেকট্রনটা তখনই ঘুরবে যখন সে একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। অর্থাৎ এই ইলেকট্রনটা যখন একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে তখনই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের চারপাশে গোল 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 ভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স বলতে কি, অর্থাৎ ইলেকট্রন সেন্টারের দিকে একটা ফোর্স থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে একটা ফোর্স, একটা আকর্ষণ বল, একটা বল কি হবে, সেটা ক্যারি করবে কোন দিকে না, নিউক্লিয়াসের দিকে। এই বলটাই কি করবে, ইলেকট্রনটাকে ঘোরাতে সাহায্য করবে। কোন একটা ইলেকট্রন তখনই ঘুরবে যখন তার মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স কি করবে, ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে ঘোরাতে সাহায্য করবে। এবং এই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে, ডিরেকশনটা কোন দিকে হবে না, কেন্দ্রের দিকে, অর্থাৎ সেন্টারের দিকে, নিউক্লিয়াসের দিকে। তো এবার দেখো, তো এই যেমন তোমরা দেখো সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে তখন সূর্য কি করছে, পৃথিবীকে আকর্ষণ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে আকর্ষণ করছে। ফলে কি হবে, পৃথিবী ঘুরছে এবং এই আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, সেন্টারের দিকে, তো সূর্যের দিকে। আর্থের যে ঘুরছে, আর্থের ডিরেকশনটা কোন দিকে, সেন্টারের দিকে। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স কি করছে, তাকে আকর্ষণ করছে পৃথিবীকে। সূর্য কি করছে, আকর্ষণ করছে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে। সেই জন্য কি হয়, এই নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয় না, এই সেন্ট্রিপিটাল ফোর্স কি হবে, ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের চারপাশে ঘোরাতে সাহায্য করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা পাচ্ছে কোথা থেকে ইলেকট্রন না, এই সেন্ট্রিপিটাল ফোর্সটা ইলেকট্রন পাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এই যে ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিসে কনভার্ট হচ্ছে না, সেন্ট্রিপিটাল ফোর্সে। এই ফোর্সটাই কি করছে, ইলেকট্রনটাকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। ফলে কি হবে, ইলেকট্রনটা ঘুরছে। তো এই তাহলে আমরা দুটো ফোর্স পেলাম, দেখো একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর একটা যে সেন্ট্রিপিটাল ফোর্সটা তো আমরা বুঝলাম যে হ্যাঁ, ইলেকট্রন ঘোরার জন্য যে বল, যে ফোর্সটা দরকার, যে বলটা দরকার, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স এবং এর ডিরেকশনটা কোন দিকে না, নিউক্লিয়াসের দিকে। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, দেখো ইলেকট্রোস্ট্যাটিক তীব্র তড়িৎ আকর্ষণ বল। দেখো এখানে কি হচ্ছে, প্লাস নিউক্লিয়াসের আধান পজিটিভ, ইলেকট্রনের আধান নেগেটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ কি করে পরস্পরকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণটা কিসে কনভার্ট হবে না, সেন্ট্রিপিটাল ফোর্সে। এটা কি বলছে, আকর্ষণ বলটা কি বলছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কিসে কনভার্ট হচ্ছে না, সেন্ট্রিপিটাল ফোর্স। অর্থাৎ এই ফোর্সটাই কিসে প্রোভাইড করছে না, সেন্ট্রিপিটাল ফোর্সকে প্রোভাইড করছে। ফলে কি হচ্ছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করছে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক দুটো ফোর্স হলো, একটা হচ্ছে এফই আর একটা হচ্ছে এফসি। কিন্তু কখন ইলেকট্রনটা সুস্থিত কক্ষপথে ঘুরবে নিউক্লিয়াসে কেন্দ্র করে, যখন এপি সমান এফসি। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যখন সেন্ট্রিপিটাল ফোর্স অফ অ্যাট্রাকশনের সাথে সমান হবে, তখন ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবং এর দেখবো আমার বাংলায় খাতায় তোমাদের সমস্ত কিছু লিখে দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটা দেখে খাতাটা পড়লেই দেখো সব বুঝতে পারবে, বা খাতাটা খুলে রেখে ভিডিওটা দেখো, তাতেও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো সেন্ট্রিপিটাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বোঝা গেল। এবার দেখো ফার্স্টে দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে। দেখো তার আগে বলে দিই, ধরো দুটো চার্জ পার্টিকেল, একটা Q1 আর একটা হচ্ছে Q2, দুটো আধানযুক্ত কণা Q1 একটা Q2, পরস্পর r ডিসটেন্সে আছে। তাহলে এই পরস্পর r ডিসটেন্স থাকলে এদের মধ্যে বল কত হবে, F সমান লিখতে পারি কি কুলম্বের সূত্র থেকে, Q1 Q2 বাই, কি বলছে F সমান F, তাহলে F সমান কি হবে, F
আর স্কয়ার, Q1 Q2 বাই আর স্কয়ার। Q1 কি, Q1 হচ্ছে চার্জ পার্টিকেল, Q2 চার্জ পার্টিকেল, পরস্পর r ডিসটেন্সে এবং এর মধ্যে ফোর্স কত হচ্ছে Q1 Q2 বাই আর স্কয়ার। এটা পড়িছি, এই সূত্রটা আমরা পড়িছি, জানি Q1 Q2 বাই আর স্কয়ার। এবার দেখো, যদি এই আধানযুক্ত দুটো কণা অপোজিটলি চার্জ হয়, হয়তো একটা পজিটিভ একটা নেগেটিভ হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, এদের মধ্যে যে ফোর্সটা হবে সেটা কি ফোর্স হবে না, অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল। যদি এই দুটো অপোজিটলি চার্জ হয় তাদের মধ্যে কি ফোর্স ক্যারি করবে না, অ্যাট্রাকশন ফোর্স ক্যারি করবে, অর্থাৎ এরা দুজনে পরস্পর আকর্ষণ বল এদের মধ্যে থাকবে, অর্থাৎ এফটা কি হবে সেক্ষেত্রে আকর্ষণ বল। আর যদি এরা যদি সেম চার্জ হয়, অর্থাৎ একই চার্জ হয়, একই আধানযুক্ত কণা হয়, সেক্ষেত্রে এদের মধ্যে যে বলটা হবে সেটা কি হবে, বিকর্ষণ বল, অর্থাৎ এফটা সেক্ষেত্রে কি হবে, রিপালসিভ ফোর্স। ঠিক আছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ হয় একটা রিপালসিভ হয়, সেম চার্জ থাকলে রিপালসিভ ফোর্স আর অপোজিট চার্জ থাকলে অ্যাট্রাকটিভ ফোর্স আমরা জানি। তো দেখো এখানে যে এফিটা, এখানে এফিটা কি রকম ফোর্স হবে না, এখানে হবে কি অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ কি পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাট্রাকটিভ ফোর্স। এবার দেখো দুটো, এটা ধরো Q1, এই নিউক্লিয়াসকে ধরো Q1 ধরো আর ইলেকট্রনকে ধরো Q2। ঠিক আছে, তো Q1 এর আধান কত হবে দেখো, তো নিউক্লিয়াসের চার্জ কত না, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে, প্রত্যেকটা প্রোটনের চার্জ কি প্লাস ই করে, তাহলে ধরো জেড সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসে, তাহলে কত হবে জেড, কারণ অ্যাটমিক নাম্বারকে আমরা জেড দ্বারা লিখি, তাহলে অ্যাটমিক নাম্বার যদি জেড সংখ্যক প্রোটন থাকে, তাহলে প্রত্যেকটা প্রোটন যদি প্লাস ই করা হয়, জেড সংখ্যক প্রোটনের কত হবে চার্জ, প্লাস ই ইনটু জেড, অর্থাৎ প্লাস জেডি, অর্থাৎ নিউক্লিয়াসের আধান কত হলো, প্লাস জেডি হলো। আর ইলেকট্রনের আধান কত জানি, মাইনাস সি, তাহলে এখানে বসাও, তাহলে এফ সমান কি হবে, জেডি ইনটু ই। আচ্ছা এখানে আমি করি ভালোভাবে, এখানে করি, তাহলে কি হবে, এফ সমান, এফ ইলেকট্রোস্ট্যাটিক সমান কি হবে, প্লাস জেডি, অর্থাৎ জেডি ইনটু ই বাই আর স্কয়ার, অর্থাৎ জেডি স্কয়ার বাই আর স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এফই। এবার দেখো, মনে হতে পারে এখানে কেন নেগেটিভ সাইনটা নিলাম না, ইলেকট্রনে কেন নেগেটিভ নিলাম না, বা পজিটিভটা কেন নিলাম না। তো দেখো এক্ষেত্রে কি বললাম আমরা, কুলম্বের সূত্রে আগেই বললাম যে প্লাস আর মাইনাস, এই যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটা শুধুমাত্র বোঝাতে কি বোঝাতে ইউজ করছি না, কোনটা অ্যাট্রাকশন হচ্ছে, কোথায় কোথায় রিপালশন হচ্ছে, নট এখানে আমি ভ্যালুগুলো বসাবো না মাইনাস প্লাসে। অর্থাৎ Q1 Q2 কি বললাম, পরস্পর যদি আলাদা অপোজিট চার্জ হয় তাহলে কি হবে, অপোজিট চার্জ হলে এরা পরস্পরকে অ্যাট্রাকশন করবে, আর নেগেটিভ চার্জ হলে, একই চার্জ হলে পরস্পর কি হবে, বিকর্ষণ করবে। তো এক্ষেত্রে শুধুমাত্র আমরা আকর্ষণ বা বিকর্ষণ, এক্ষেত্রে কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আকর্ষণ বল বোঝাচ্ছি, সেই জন্য কি হচ্ছে, আমরা ম্যাগনিটিউডটা বসাবো না এখানে, প্লাস আর মাইনাস সাইনটা বসাবো না, শুধুমাত্র তার চার্জটা বসাবো, তার পরিমাণটা বসাবো, এর জেডি আর এর ই, অর্থাৎ জেডি স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পেলাম, এখানে ভালো করে লিখি, এফই সমান পেলাম কি, জেডি স্কয়ার বাই আর স্কয়ার। এবার কি করবো আমরা, সেন্ট্রিপিটাল ফোর্সটা পাবো, তাহলে এফসি সমান কত পাবো, তাহলে এফসি সমান দেখো, ইলেকট্রনটা বন 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 করে নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরছে, এখন ধরো ইলেকট্রনটা যদি মাস এম হয়, মাস এম, আর যদি ভি গতিবেগে ঘোরে, তাহলে সেক্ষেত্রে এফসি সমান হয় এমভি স্কয়ার বাই আর, এমভি স্কয়ার বাই আর, এমভি স্কয়ার বাই আর, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেডি স্কয়ার বাই স্কয়ার বোঝা গেল, আর এফ সেন্ট্রিপিটাল ফোর্স হবে এমভি স্কয়ার, অর্থাৎ ভি বেগে যদি ঘোরে, হ্যাঁ আর ডিস্টেন্সে ভি বেগে এম মাস ইলেকট্রন যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে এমভি স্কয়ার বাই আর, ফিজিক্সে পড়া আছে এগুলো তোমরা জানো। তো এফই সমান ইলেকট্রো জেডি স্কয়ার বাই আর স্কয়ার, আর এফসি সমান এমভি স্কয়ার বাই আর। এবার কি জানি আমরা, জানি এফই সমান এফসি, তাহলে আমরা মুছে দিই, অর্থাৎ যখন সেন্ট্রিপিটাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে সমান হবে, তখন ইলেকট্রনটা একটি সুস্থিত কক্ষপথে ঘুরবে। তাহলে আমরা কি জানি, এফই সমান এফসি, তাহলে এখানে বসিয়ে দিয়ে মানগুলো, জেডি স্কয়ার বাই আর স্কয়ার সমান লিখতে পারি এমভি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা বার করছি, তাহলে ভি স্কয়ার সমান কি লিখতে পারি দেখো, এই আর স্কয়ার কেটে গেল, তাহলে লিখতে পারি কি, জেডি স্কয়ার, ভি স্কয়ার জেডি স্কয়ার বাই এম আর, তাই তো, জেডি স্কয়ার বাই এম আর। তাহলে হলো, এটা একটা বক্স করে দিই আমরা, এটা একটা বক্স করে দিই, দেখো হলো। এবার দেখো, আবার আমরা কি জানি দেখো, বোর্ড তোতে শিকার যে পড়েছিলাম, এমভিআর সমান এনএইচ বাই 2 পাই, দেখো মনে আছে, মনে পড়ছে, এনএইচ বাই 2 পাই। ইলেকট্রনের কৌণিক ভরবে কি হবে, এমভিআর সমান এইচ বাই 2 পাই এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক, আগের দিনই পড়েছিলাম। তো এমভিআর সমান এনএইচ বাই 2 পাই, তাহলে এখান থেকে ভিটা বার করি, ভি সমান কি হবে, এনএইচ বাই 2 পাই এম আর। তাহলে ভি স্কয়ার সমান কি হবে, এনএইচ স্কয়ার এইচ স্কয়ার 4
পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা আমি বক্স করে দিলাম। তাহলে এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 কে আমরা সমান করে দিচ্ছি। দেখো 1 আর 2 কে আমরা সমান করে দিচ্ছি, এপাশে করছি। তাহলে কি হবে? তাহলে দেখো জেড স্কোয়ার বাই এম আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো দেখো তাহলে কি হবে? জেড স্কোয়ার, এখানে আর আর এই আর কেটে গেল, আর কি কাটছে? এই এম কাটছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো এখানে কি বার করবো? আর এর ভ্যালুটা বার করবো, রেডিয়াস বার করছি। তাহলে আর সমান কি হবে? আর সমান কি হবে? দেখো আর সমান হবে জেড স্কোয়ার এন এইচ স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে কি হলো? আর সমান কি হলো? আর সমান এন এইচ স্কোয়ার 4 পাই এম জেড, অর্থাৎ আর আর এন হবে ক্ষেত্রে, কারণ আমি কি এন তম কক্ষের বার করছি। এখানে এন এর ভ্যালুটা আমরা কি জানি? জানি না। এন যে কোনো ভ্যালু হতে পারে, 1 2 3 4 যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে এখানে আমরা আর এন, তাহলে এন তম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে? আর এন সমান লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এন স্কোয়ার 4 পাই এম জেড স্কোয়ার। দেখো এন স্কোয়ার 4 পাই এম জেড স্কোয়ার, এটা হলো আর এন, এন তম কক্ষপথের ব্যাসার্ধ। এবার দেখো আমরা ইলেকট্রনের চার্জ জানি। আচ্ছা জেডটা তো যে কোনো পরমাণুর ক্ষেত্রে জেড এর ভ্যালু এখানে বসাতে পারবো, যে কোনো কক্ষপথের ক্ষেত্রে এন এর ভ্যালু বসাতে পারবো। তাই এন আর জেড কি হবে? ভ্যারি করবে, অর্থাৎ পাল্টাতে পারে এন জেড। কিন্তু দেখো এইচ হচ্ছে প্ল্যান কনস্ট্যান্ট, এইচ এর ভ্যালু আমরা জানি, ই এর ভ্যালু আমরা জানি, এম এর ভ্যালু জানি, অর্থাৎ ইলেকট্রনের মাস আমরা জানি, আর পাই এর ভ্যালু জানি। অর্থাৎ সবকটা ভ্যালু যদি বসাই তাহলে সেক্ষেত্রে আর এন সমান হবে 0.529 ইন্টু এন এইচ স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা ভ্যালু পুট করে ক্যালকুলেশন করি তো কি পাবো না? আর এন এর ভ্যালু পাবো 0.529 এন স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং। এক আর্মস্ট্রং মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, তোমরা জানো। অর্থাৎ এই ভ্যালুটা কিসে বেরোবে? আর্মস্ট্রং যদি বার করি তাহলে কত হবে? 0.529 এন স্কোয়ার বাই জেড। দেখো তার মানে এখানে কি রেডিয়াস কার উপর ডিপেন্ড করছে? রেডিয়াস ডিপেন্ড করছে এন আর জেড এর উপর। কি হবে দেখো? তাহলে আর ভ্যারিয়াস এন, আর একটা হচ্ছে আর ভ্যারিয়াস 1 বাই জেড। দেখো অর্থাৎ জেড এর সাথে ব্যস্তানুপাতিক, আর কক্ষপথের সাথে কি হচ্ছে? কক্ষ সংখ্যার সাথে কি হচ্ছে? সমানুপাতিক হলো। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ দেখো এবার এখান থেকে আমরা কি করছি? তাহলে এই ভ্যালুটা তোমাদের একটু মনে রাখতে হবে। যদি তোমাদের মনে হয় যে এটা করার এই সম্পর্কটা কিন্তু মানে সম্পর্কটা কিন্তু পরীক্ষায় দেবে না যে করো, এটা কোনোদিনই আসেনি এখন পর্যন্ত পরীক্ষায়। তো তোমরা চাইলে মনে রাখতে পারো, যারা যারা মনে রাখতে পারবে তারা মনে রাখতে পারো, আর যদি না পারো তাহলে ছেড়ে দেবে, দরকার নেই। কারণ জয়েন্টের ক্ষেত্রে এগুলো লাগে, মনে রাখতে হবে। কিন্তু আমাদের ক্লাস 12 এর জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই ভ্যালুটা কিন্তু মনে রেখে দেবে। কিন্তু অবশ্যই আর এন এর ভ্যালু 0.529 এন স্কোয়ার জেড আর্মস্ট্রং, এই ভ্যালুটা কিন্তু মনে হয় শর্ট কোশ্চেন দিয়ে দেয় এখান থেকে। ঠিক আছে, তো আমি একটু ডিটেলসই পড়িয়ে দিচ্ছি। দেখো তাহলে আর এন এর ভ্যালু বোঝা গেল 0.529 এন স্কোয়ার জেড বাই আর্মস্ট্রং। ঠিক আছে, এ নট আর্মস্ট্রং। তো এবার আসি, দেখো আমরা এই যে আমরা কিসের এন তম কক্ষপথের ব্যাসার্ধ পেলাম এটা, অর্থাৎ এইটা থেকে এটা এলো। এবার আমরা দেখবো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার ব্যাসার্ধ নির্ণয় করবো। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। তো দেখো এই রিলেশনটা আমি তাহলে রেখে দিচ্ছি, এই দুটো রিলেশনটা আমি এখানে লিখে রেখে দিচ্ছি পাশে এক পাশে, আমি কাজে লাগবে বলে। দেখো এইখানে দুটো রিলেশন, আমি কিন্তু এই দুটো রিলেশন লিখে রেখে দিচ্ছি। তাহলে আর এন সমান কি লিখছি? এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এন স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা লিখলাম। আর একটা লিখলাম আর এন সমান 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড এত আর্মস্ট্রং। তাহলে এই দুটো রিলেশন আমি ডান দিকে লিখে রাখলাম। এবার আমি দুটো মুছে দিচ্ছি। তো দেখো এবার আমরা কি করব? ফর
হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা বার করব রেডিয়াস। দেখো দেখো তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হয় দেখো, আর এন, এখানে এন সমান কি হবে, হাইড্রোজেনে এন সমান কি হবে 1 আর জেড সমান কি হবে 1। তো প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করেছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষ, এই ইলেকট্রন কি প্রথম কক্ষেই থাকবে, আমরা যদি না সেটাকে এক্সাইটেড করি সেটা প্রথম কক্ষই থাকবে। তো কি হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষর ভ্যালু n সমান 1 আর z সমান কি 1। তো দেখো তাহলে r1 সমান কি লিখতে পারি, r1 সমান কি লিখতে পারি, এখানে বসিয়ে দিই 0.529 ইনটু n স্কয়ার বাই z, n স্কয়ার ভ্যালু কত 1, তাহলে 1 স্কয়ার বাই z এর ভ্যালু কি 1, এত আর্মস্ট্রং, মানে কত হচ্ছে 0.529 আর্মস্ট্রং। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, অনেক সময় দেয় যে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.529 আর্মস্ট্রং, অথবা এটাকে লিখতে পারি a নট, আমরা a নট দ্বারা লিখি, সংক্ষেপে এটাকে পুরোটাকে ভ্যালুটা কি নট দেই a নট দ্বারা লিখি, অর্থাৎ r সমান কি a নট, অর্থাৎ 0.529 আর্মস্ট্রং। অর্থাৎ এটা কি বলা হয় বোর রেডিয়াস, বোর রেডিয়াস, বোরের ব্যাসার্ধ, এটাই সবথেকে স্মলেস্ট ব্যাসার্ধ, অর্থাৎ এটাই সবথেকে কি সবথেকে ছোট ব্যাসার্ধ বলা হয় কি এই এ নট কে। দেখো এর থেকে তো ছোট প্রথম কক্ষের ব্যাসার্ধ কি হয়, এইটাই হবে 0.529 আর্মস্ট্রং, এই কক্ষের ব্যাসার্ধ কি হবে 0.529 আর্মস্ট্রং হাইড্রোজেনের ক্ষেত্রে। এটা কি বলা হয় বোরের ব্যাসার্ধ, সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাসার্ধ, বোরের ব্যাসার্ধ কি ছিল সবথেকে ক্ষুদ্রতম ব্যাসার্ধ এ নট। এবার দেখো দ্বিতীয় কক্ষে যদি বার করি, অর্থাৎ এখানে n সমান কি হবে 2, তাহলে n সমান 2, তাহলে n সমান 2 বসালে কি হবে r2, এটা r1 হলো, r2 সমান কি হবে 0.52। এবার আমরা কি একবারে a নট দিয়ে লিখি, আমরা বারবার ক্যালকুলেশন করছি না a নট, তাহলে এইটার ভ্যালু তো a নট বসিয়ে দিলাম a নট, আর ইনটু n স্কয়ার বাই কি হয়েছে n স্কয়ার বাই z, n স্কয়ার ভ্যালু কত 2 দুগুণে 4 বাই z এর ভ্যালু তো 1, হাইড্রোজেন z এর ভ্যালু 1 ই হয়, তাহলে কত হচ্ছে 4a নট। a নটের ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে পুরো একদম এক্সাক্ট মানটা পেয়ে যাবে। r3 3 নম্বর কক্ষপথ যদি হয় r3 ব্যাসার্ধ কত হবে, n সমান যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে a নট ইনটু n স্কয়ার বাই z, n স্কয়ার মানে কত 3, 3 এর স্কয়ার মানে 9 বাই 1, z এর ভ্যালু 1, তাহলে কত 9a নট। চতুর্থ কক্ষের ব্যাসার্ধ কি হবে বসিয়ে দেবো, তো এইভাবে বাড়বে, অর্থাৎ রেডিয়াস বাড়বে এইভাবে। তো দেখতে পাচ্ছি এইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলাম। এবার ধরো আমাদের বললো হিলিয়াম প্লাসের ক্ষেত্রে, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো এবার আমরা ক্যালকুলেশন করছি ফর হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে। হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে দেখো হিলিয়াম প্লাস কেন করছি, শুধু হিলিয়াম কেন করলাম না, দেখো হিলিয়াম প্লাস আমরা আগেই পড়েছি বোরের যে স্বীকার্য, অর্থাৎ বোরের যে পারমাণবিক মডেল বা পারমাণবিক তত্ত্ব দিয়েছিল সেটা কোন পরমাণুগুলোর ক্ষেত্রে দিয়েছিল যাদের কক্ষপথে মাত্র একটি ইলেকট্রন আছে। কিন্তু হিলিয়াম করলে কি হবে, হিলিয়ামের মধ্যে দুটি ইলেকট্রন আছে, সুতরাং বোরের পারমাণবিক মডেল তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যাদের পারমাণবিক কক্ষে একটি ইলেকট্রন। এখন যদি হিলিয়ামকে থেকে একটি ইলেকট্রন বার করে দিই, হিলিয়াম প্লাস তাতে এখন কি হচ্ছে হিলিয়ামের মধ্যে হিলিয়াম প্লাসের মধ্যে কি একটি কক্ষ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি রেডিয়াস বার করতে পারবো। অ্যাকচুয়ালি কি হয় দেখো কেন বোর দুটো ইলেকট্রনের ক্ষেত্রে মডেল কেন প্রযোজ্য নয়, দেখো ধরো একটা কক্ষে যদি দুটো ইলেকট্রন থাকে বা দুইয়ের বেশি থাকতে পারে, তো দুটো ইলেকট্রন থাকলে এখানে 8টা ইলেকট্রন থাকলো। এখন কি হবে যখন একটা ইলেকট্রন থাকছে তখন কি এর মধ্যে একেবারে একটাই ফোর্স থাকছে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, একটাই। এখন যদি দুটো ইলেকট্রন থাকে সেই অ্যাট্রাকটিভ ফোর্স কি এদের মধ্যেও দেখাবে আবার এর মধ্যেও দেখাবে, তাহলে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি দুভাবে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা এই ইলেকট্রনে একটা এই ইলেকট্রনে। আবার কি হচ্ছে একটা কক্ষে দুটো ইলেকট্রন থাকে তাদের মধ্যে কি রিপালশন হবে, কারণ ইলেকট্রন আবার কি রিপালশন করবে, তাহলে সেক্ষেত্রে কি অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেকটা জটিল হয়ে যাবে ক্যালকুলেশন গুলো। সেই জন্য বোর সবসময় করেছিল একটি ইলেকট্রনকে নিয়ে পরীক্ষা করেছিল, অর্থাৎ একের বেশি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু করতে পারেনি, কারণ জটিল জিনিস হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে আবার ইলেকট্রন রিপালশন হবে, সেটাও হবে দেখাবে, আবার নিউক্লিয়াসে এই ইলেকট্রনের একটা আকর্ষণ, আবার 8টি ইলেকট্রন থাকে তাদের সাথে আকর্ষণ, তাহলে কি অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, অনেকটা জটিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জন্য বোর একটি ইলেকট্রন নিয়ে পরীক্ষা করেছিল, অর্থাৎ ওই জন্য বোরের পরমাণুটি এক ইলেকট্রন বিশিষ্ট, ঠিক আছে। অর্থাৎ ফর হিলিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা এবার বার করছি। দেখো হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কি হয়, প্রথম কক্ষে যদি বার করি n সমান 1 আর z সমান হিলিয়ামের কত 2, দুটো প্রোটন তাই দুই পারমাণবিক সংখ্যা। তো এবার দেখো আমরা আবার লিখি, তাহলে আমরা লিখি r1 সমান কি লিখতে পারি, r1 সমান লিখতে পারি কি n স্কয়ার 0.529 ইনটু n স্কয়ার বাই z, n স্কয়ার ভ্যালু কত 1,
জেড স্কোয়ার ভ্যালু কত 2, জেড এন স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং। তাহলে কত হচ্ছে দেখো, এইটাকে আমরা কি লিখেছি, এটাকে তো এ নট লিখেছি, 0.529 আর্মস্ট্রং এ নট লিখেছি, তার মানে এইটা বাই কি হবে 2, এ নট বাই 2। 2 নম্বর ক্ষেত্রে R2 সমান যদি বার করি কি হবে, n সমান সেক্ষেত্রে কি যাবে 2, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে a নট ইনটু n স্কয়ার বাই z, n স্কয়ার মানে ফোর্স, আর নিচে z এর ভ্যালু 2 মানে কি হয়ে যাবে 2a নট। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা কক্ষপথে a নট এর ভ্যালু 0.529 বসালে আর্মস্ট্রং বসালে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তো অনেক সময় দেয় যে হিলিয়াম 2+, হিলিয়াম প্লাস, এরপর দিতে পারে কি লিথিয়াম 2+, বলে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো, কিন্তু প্রথম কক্ষের ব্যাসার্ধ নিচের কোণটি হবে, দিয়ে এমসিকিউ দিয়ে দিল। তো তোমরা এই রিলেশনটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, কারণ এই রিলেশনটা কিন্তু খুবই ভাইটাল, মনে রাখতে হবে। বোঝা গেল? অর্থাৎ দেখো একটা সম্পর্ক আরেকটা করতে পারি এখান থেকে আমরা, দেখো এইভাবে তোমরা বার করতে পারো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখো অনেক সময় এইভাবেও দেয়। দেখো Rn সমান কি পেলাম, Rn সমান তো এটা পেলাম, অর্থাৎ যদি বলে Rn হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষ এবং দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের সম্পর্ক কি হবে, কি বললাম, প্রথম কক্ষ এবং দ্বিতীয় হাইড্রোজেনের ক্ষেত্রে n কক্ষ, n তম কক্ষ এবং প্রথম কক্ষের ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি হবে। তাহলে n তম কক্ষের ব্যাসার্ধে কি Rn সমান কি লিখতে পারি, nh স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার, আর প্রথম কক্ষে R1 সমান কি লিখতে পারি, n এর ভ্যালু কি 1, তাহলে h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m, z এর ভ্যালু 1 স্কয়ার, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষে n সমান 1, z সমান 1। তাহলে কি লিখতে পারি, দেখো এবার এখানে মানটা বসিয়ে দিই, তাহলে Rn সমান কি লিখতে পারি, h স্কয়ার 4 পাই m, তাহলে এখানে n আর z কে আমি সরিয়ে দিচ্ছি, n স্কয়ার z কে সরিয়ে দিচ্ছি, ইনটু h স্কয়ার 4 পাই m স্কয়ার ভ্যালু কত না R1, তাহলে এটা সম্পর্ক হয়ে গেল। আর আমরা জানি R1 সমান বার করেছি, R1 সমান এই মাত্রা বার করলাম 0.529 আর্মস্ট্রং, তার মানে দেখো এই মানটা বসাও এখানে, দেখো এই মানটা আসছে, দেখো R1 এর মানটা যদি এখানে বসাও কি হবে, Rn সমান কি হবে n স্কয়ার বাই z ইনটু 0.529 আর্মস্ট্রং, অর্থাৎ ঘুরিয়ে ফিরে সেই একই জিনিস আসছে। ঠিক আছে, তো এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে, এই সম্পর্কটা মনে রাখতে হবে, যদি R1 এর ভ্যালুটা মনে রাখতে, প্রথম কক্ষের রেডিয়াস কত 0.529 আর্মস্ট্রং হাইড্রোজেনের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো কক্ষের ক্ষেত্রে প্রথম কক্ষের ক্ষেত্রে যার পরমাণুর সংখ্যা 1, অবশ্যই পারমাণবিক সংখ্যা কত হতে হবে, 1 হতে হবে, তাহলে ক্ষেত্রে হবে, একটু মনে রাখবে এগুলো। তো এবার আমরা আসবো এর ভেলোসিটি নির্ণয় করবো, অর্থাৎ প্রথম কক্ষে ইলেকট্রন থাকলে তার ভেলোসিটি কত হবে এবং তার এনার্জি কত হবে, এবার আমরা দেখব। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এবার আমরা আসছি